ইসিতে আজ নিষ্পত্তি হচ্ছে ৭০ জনের আপিল। বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যায়নি বিএনপির, বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। বাংলাদেশের সংবিধান নির্ধারণ হবে নির্বাচন ও গণভোটে, বললেন প্রধান উপদেষ্টা। অনেক তরুণ রাজনীতিকের জয় প্রত্যাশা ডক্টর ইউনূসের। Election is coming up on 12th of February. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh will be like. মিয়ানমারের পাচারকারীদের নতুন রুট হাতিয়ার, সুবর্ণচর নৌপথ, সার, সিমেন্ট আর কয়লার বিনিময়ে আসছে মাদক। সিন্ডিকেটে প্রশাসন, রাজনীতিবিদদের সংশ্লিষ্টতার অভিযোগ। মায়ানমার থেকে গাঁজা, হেরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে। ফরিদপুরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, ৪ ঘণ্টা ধরে চলা মারামারিতে আহত অন্তত ৩০, এলাকায় আতঙ্ক। পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল ইরান, দেশ রক্ষায় জনগণকে সাথে নিয়ে রাজপথে খোদ প্রেসিডেন্ট। হামলার পরিকল্পনা মাথায় থাকলেও আলোচনার পথ খোলা, বলছে ওয়াশিংটন। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন। এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি, যার মধ্যে ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আজ সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট ৩৬টি শুনানি হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৭টি, মঞ্জুর হয়েছে ২৩টি এবং ১২টি নামঞ্জুর হয়েছে। অনুপস্থিত রয়েছে ১টি এবং অপেক্ষমান রয়েছে ২টি। এর মধ্যে নোয়াখালী ৫ আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসটি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে জামায়াত থেকে নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কুমিল্লা ৩ আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আপিল শুনানিতে আমার রায় পেয়েছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। একটু শাফিনের সঙ্গে কথা বলবো। শাফিন, আপিল নিষ্পত্তির নতুন এবং সবশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সোহার, মনোনয়ন ফিরে পেতে আপিলের শুনানি আজকে চতুর্থ দিনের মতো চলছে। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আপনিও জানাচ্ছিলেন যে ৩৬ জনের আপিল শুনানি হয়েছে, যার মধ্যে ২৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ এই ২৩ জন নির্বাচনের মাঠে নামতে পারেন। আর ১২ জনের আপিল না মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং একজন আজকে অনুপস্থিত ছিলেন। তো মধ্যাহ্ন বিরতির পরে আরও ৩৪-৩৫ জনের শুনানি হবে আজকের দিনে বিকেল ৫টা পর্যন্ত, এবং সেখান থেকে আসলে তাদের আপিলের বৈধতা নিয়ে সিদ্ধান্ত দেবেন বিজ্ঞ নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রার্থীদের পক্ষ থেকে যে সকল যুক্তি রয়েছে ভুল ত্রুটির, সেগুলো তারা শুনছেন। সেখানে
সেই ভুল ত্রুটিগুলো সংশোধন সাপেক্ষে তারা তাদের বৈধতা দিচ্ছেন প্রার্থিতার। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারাও তাদের যুক্তি তুলে ধরছেন যে কারণে তারা এই প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছিলেন। তো আজকে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। প্রার্থীরা বেশিরভাগই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কোথাও কোথাও তারা মবের শিকার হওয়ার ভয় করছেন, কোথাও কোথাও বলছেন যে আরও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছিলেন যে নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কার কথা তিনি জানিয়েছিলেন। পাশাপাশি নির্বাচনের সময় যে প্রার্থীদের গানম্যান দেওয়ার বিষয়টি সেখানেও তিনি বৈষম্যের কথা উল্লেখ করেছেন। এর পরপরই জানিয়ে রেখে যে আজকে জুলাই ঐক্য তাদের নির্বাচন কমিশন অভিমুখে একটি মার্চ কর্মসূচি ছিল। তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তারা মার্চ না করলেও সেখানে থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছিল নির্বাচন কমিশনে। তারা ইসি সচিব বরাবর একটি স্মারকলিপি দিয়েছে এবং সেখানে তারা দাবি করেছে যে 14 দল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে সব স্বতন্ত্র প্রার্থিতা বৈধ করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে এবং তারা এই দলগুলোকে অর্থাৎ বিগত 17 বছরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর যেই কার্যক্রম সেগুলো নিষিদ্ধের দাবি জানিয়েছেন এই স্মারকলিপিতে। তো এখনো পর্যন্ত আসলে এই 3 দিন এবং আজকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত যেই পরিসংখ্যানটি যে 280 জনের শুনানি হবে আজকে দিনের শেষে এবং এখনো পর্যন্ত 173 জনের প্রার্থিতা বৈধ হলো। এই ছিল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সবশেষ। সোহার, শাফিন আপনাকে অনেক ধন্যবাদ। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কার করেও থামাতে পারছে না বিএনপি। আলোচনায় ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় শতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগেই যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় অর্ধশতাধিক আসনে অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো 15-20 জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। এখানে অন্য কোনো কথা কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে। তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী 3-এর কমপক্ষে 5 লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয় সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনড়। রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর যখন মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই
দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র হিসেবে যে ব্যবস্থা নেওয়া সেটা তো নিতেই হবে, কারণ দলের শৃঙ্খলার বাইরে গিয়ে তো কোনো রাজনীতি হবে না। বিএনপি বলছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি, সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি, নিশ্চয়ই দল বিভিন্ন সময়ে এদের মূল্যায়নের জন্য তো একটা প্রস্তুতি থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোলা এক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ওই আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আন্দালেব রহমান পার্থ। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান জানান, গতকাল বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালেব রহমান পার্থ, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সহ বেশ কয়েকটি দলের প্রার্থীরা লড়বেন। আগামী সংবিধান কেমন হবে তা নির্ভর করছে গণভোটের উপর, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে অনেক তরুণ প্রার্থী বিজয়ী হয়ে সংসদে যাবেন। চাকরি নির্ভর শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য পড়াশোনা না করার আহ্বান জানিয়ে তিনি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। This will be taken up seriously in this gathering, in this discussion, where we are, what is being missed, how we can run and be in the front rather than falling behind. So that's the challenge of the day. It's not going away. It will show up again and again unless we fix us. তিনি বলেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই। আগামীর সংবিধান কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ওপর। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that institution. এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেয়া সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য। বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ। সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ নদীপথ। দৃশ্যত এটি জেলেদের বিচরণ ক্ষেত্র হলেও রাতের আধারে পথটি হয়ে ওঠে অবৈধ কারবারিদের নিরাপদ রুট। অভিযোগ উঠেছে হাতিয়া ও সুবর্ণচরের শাবাব চৌধুরী ঘাট, মমতাজখালী সহ বিভিন্ন ঘাট দিয়ে সরকারি ভর্তুকি দেয়া হাজারো বস্তা সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য পাচার হয় মিয়ানমারে। এর বিনিময়ে নগদ টাকা নয়, বরং ট্রলার ভরে আসে প্রাণঘাতী মাদক। সম্প্রতি হাতিয়া টাঙ্কির বাজার এবং চেয়ারম্যান ঘাট এলাকায় একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকির সার, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড তার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানের সাথে সম্পৃক্ত নৌযান সমূহকে শনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
একদিকে পাচারের কারণে স্থানীয় বাজারে সারের তীব্র সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম, যার খেসারত দিতে হচ্ছে কৃষককে। অন্যদিকে মাদকের কারণে হুমকির মুখে সীমান্ত নিরাপত্তা ও যুব সমাজ। আমাদের এখান থেকে সার, ডাল আর সিমেন্ট এসব মায়ানমার দিকে চলে যায়। মায়ানমার থেকে গাঁজা, হেরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। ইয়াং জেনারেশনের প্রতি যে মারাত্মক প্রভাব ফেলতেছে, এটা আমাদেরকে মানে জেনারেশন পর জেনারেশন ভোগাবে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় তৈরি হয়েছে শক্ত চোরাচালান সিন্ডিকেট। ডিলার ও মাঝিদের শক্তিশালী এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে প্রশাসনের নজরদারি এড়িয়ে নিয়মিতই চলছে এই বিষাক্ত লেনদেন। ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল হোতারা। সিন্ডিকেট আছে, বড় শক্ত ধরনের সিন্ডিকেট আছে, তাদের ভয়ে কেউ মুখ খুলে না। কোনভাবে যে এরা পার করে কোনভাবে নেয়, কিন্তু আসলে প্রশাসন ধরতেছে, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। এখানে রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে এই মালের পরিবর্তে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চোরা কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত চালানো হচ্ছে যৌথ অভিযান। জেলা পুলিশের পাশাপাশি এখানে নৌ পুলিশ কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মানব পাচার থেকে শুরু করে অন্যান্য পাচার কার্যক্রমে জড়িত হয়ে যায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বন্ধ করা অসম্ভব পণ্য আর মাদক আদান প্রদান। জারিন অর্নি, যমুনা নিউজ। চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে একজন বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। এই ঘটনার প্রতিবাদে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করছেন স্বজন ও নেতাকর্মীরা। শামসুজ্জামান ডাবলুর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, যৌথ বাহিনী গত রাত 10টার দিকে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ওষুধের দোকান থেকে ডাবলুকে ডেকে নেওয়া হয়। দোকানের পেছনে ডাবলুর কার্যালয়, সেখানে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডাবলু এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, যৌথ বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ আহমেদ জানান, অভিযানে ডাবলুর কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। এখানে মুখি পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গাতে কেটে নেওয়ার পরে ওই ঘরে ঢুইকে ওই আরাম করে হাত পাইতে মুখ পেনতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে, কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী হোক জনগণের সেবক, কখনো যেন ভক্ষক না হয়। আমরা একটাই দাবি, এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। ভোর থেকে 4 ঘন্টা চলে সংঘর্ষ। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে গত দুদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল, তবে থামানো যায়নি সংঘর্ষ। ভোর 6টা থেকে শুরু হওয়া টেটাবল্লমের যুদ্ধ চলে সকাল 10টা পর্যন্ত। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার আর জমি নিয়ে গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদিন আগে একজনকে মারধরের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয়। এরই জের ধরে বাধে সংঘর্ষ। আলমারি শোকেস ওয়ার্ডরোব তো দেখছেন আপনারা ভাঙচুর করছে, এখন আমরা কি করে বাঁচবো? আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। জায়গা নিয়ে গন্ডগোল, এইটা জায়গা মাপ হয়েছে, জায়গা পাইয়ে গেছে, সেই জায়গায় মানে অপর পার্টিতে এসে গড়ে বাথরুম দিছে ওই যে বিল্ডিং এর পাশে। এই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা
থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত্ত হয় সেই ব্যবস্থা করছি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে। স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। ইরান এখন পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল। দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রতিবাদে সড়কে নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। বিক্ষোভে অংশ নিয়ে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান আন্দোলনে 650 প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। হাসপাতালের মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামলার বিষয়টি বিবেচনায় থাকলেও আলোচনার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জনতার সাথে সামিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 2 সপ্তাহের লাগাতার বিক্ষোভ সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র্যালিতে অংশ নিয়েছেন তিনি। ইরান সরকারের সমর্থনে হওয়া র্যালিতে পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই দিন ইরানের বুশের খোরাসান, ইস্ফাহান, গিলান, সিস্তান বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহার মাহাল সহ বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা। কয়েকদিনের টানা ব্ল্যাকআউটের পর সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি, আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। পাশাপাশি হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়, মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়, হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন, তবে আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে, সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের। এমন পরিস্থিতিতে খামেনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিপুল প্রাণহানির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসমিনা টিউলিপ সহ 18 জনের বিরুদ্ধে রাজুকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির আরও একটি মামলার রায়ের দিন 2 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত এদিন নির্ধারণ করেন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও টিউলিপ সহ 18 জনকে অবৈধভাবে রাজুকের প্লট বরাদ্দের মামলায় আজ উভয় পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একই ধারায় আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম বহির্ভূতভাবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি করেছে দুদক। ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে 60 কাঠা জমি নেয়ার অভিযোগে 6টি মামলা করে দুদক। এর মধ্যে 4টি মামলায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 22 জুলাই বৈঠক করে হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে সহায়তা করায় সালমান এফ রহমান সহ দেশের শীর্ষ 25 জন ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ দাখিলের পর ছাত্রনেতারা দ্রুত তাদের তদন্ত শুরু করার আহ্বান জানান। এই যে এই ছবি আমাদের কাছে, এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার পূরণে ব্যর্থ হলে জবাবদিহিতা নিশ্চিতে আদালতের কাছে যাওয়ার কথা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার।
সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ ও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ভিত রচনার জন্য রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন সুজন প্রধান। সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুজনের বিভাগীয় প্রতিনিধিরা। এদিকে সুজনের 15 দফা অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমাদের রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করে সেগুলো তারা রক্ষা করে না। তো এবার আমরা চাই যে আমাদের সত্যিকারে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হয়, তাহলে তারা যে অঙ্গীকারগুলো করছে সেই অঙ্গীকারগুলো যেন তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। আর তা না হলে আমরা ভবিষ্যতে এই নিয়ে হয়তো আদালতের স্বর্ণমানিত হতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি আসন থেকে অংশ নেওয়া 2 দলের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে সেই বিবরণ। গত 17 বছরে কেবল এই প্রার্থীদের বিরুদ্ধেই 450 মামলা হয়েছে পট পরিবর্তনের পর, যার বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবার নির্বাচনে খুলনা 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 17 বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে 204টি। নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি 71টি মামলার তথ্য উল্লেখ করেছেন। 2018 সালের হলফনামায় দিয়েছিলেন 101টি মামলার তথ্য। বর্তমানে বেশিরভাগ মামলা তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, চলমান কয়েকটি। আমার পেছনে যত নেতাকর্মী দেখেছেন, এদের ঘাড়ে অন্তত আপনার ডজনের উপর ডজন মামলা রয়েছে। আমার বিরুদ্ধে 204টি মামলা ছিল। খুলনার 6টি আসন থেকে বিএনপির 6 প্রার্থীর বিরুদ্ধে মোট 278টি মামলার তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যে তালিকার শীর্ষে খুলনা 4 আসনের আজিজুল বারী হেলাল। আর সবচেয়ে কম 6টি মামলা রয়েছে খুলনা 5 আসনের প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। আন্দোলন দমনে সরকার কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। খালি মামলা না, বিএনপি পরিবাররা ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, বিএনপি কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গু করা হয়েছে এবং সবসময় ভয় ভীতির মধ্যে বিএনপি কর্মীরা ছিল। অন্যদিকে খুলনার 6টি আসনে জামায়াতের 6 প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে 134টি। সবচেয়ে বেশি মামলা দলটির সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পারোয়ারের বিরুদ্ধে। কোনো মামলাই নেই 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর। দল দুটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আন্দোলন সংগ্রাম ঠেকাতেই একের পর এক দেয়া হয়েছিল ভুয়া মামলা। কোনো স্বাধীনতা তারা রক্ষা করে না। আমরা মিটিং করতে গেলে হামলা, সমাবেশ করতে গেলে হামলা, ড্রয়িং রুমে 5টা লোক বসে কথা বলছে, জঙ্গি মিটিং করতেছ, বই পুস্তক সহ পুরুষ মহিলা সব ধরে নিয়ে গেছে। ফলে এরা ভিন্ন মতের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল। মারতে যদি না পারেন তাহলে ধরার জন্য তাকে মামলায় দিতে হবে। ওই থিওরি আমাদের এই পলাতক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট, তারা সেই থিওরি অবলম্বন করে প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ভেবেছিল দমিয়ে রাখা যাবে। দেশের পট পরিবর্তনের পর অনেক মামলা থেকে খালাস পেয়েছেন নেতাকর্মীরা। কয়েকটি প্রত্যাহার হয়েছে, চলমান আছে বেশ কিছু মামলা। সরকার চাইলে এসব মামলাও খারিজ করে দিতে পারে বলে মনে করেন এই আইনজীবী। শেখ হাসিনার এই পতনের পরে কিছু কিছু মামলা সাক্ষী আসেনি, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, কিছু মামলা প্রত্যাহারও হয়েছে। কিন্তু বাকি যে মামলাগুলো আছে, যেগুলোতে আসলে কয়েকটা সাক্ষী হয়ে গেছে, আগে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে, কিন্তু বাকি সাক্ষী আসছে না, এইভাবে কিছু মামলা এখনও পেন্ডিং আছে। আমি মনে করি যে মামলাগুলো আদালতের উচিত যে, যেহেতু এটা ফলস মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এই বিবেচনায় মামলাগুলোতে খালাস করে দেয়া। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের 8টি আসনে উৎসবের আমেজ, জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ, রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে, চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ।
জেলার 8টি সংসদীয় আসনে 86 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 65 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে 37 জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা, যাতে রাস্তাঘাট, রেল কালভার্ট সব কাজ কাম করে। সব যোগ্য নেতৃত্বই আমরা আগামী দিনে টাঙ্গাইলের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল 8 আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, 2 আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, সাথে কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, 5 কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আর টাঙ্গাইল 4 আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 8টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং 8টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপির কয়েকজন প্রার্থী লড়ছেন স্বতন্ত্র পদে। তারা বলছেন জনগণের মতামতে প্রার্থী হয়েছেন তারা। জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। জামায়াত ও এনসিপিও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জেলায় মোট ভোটার 33,34,427 জন, মোট ভোট কেন্দ্র 1063টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে ভ্যানের 3 আরোহীর, আহত হয়েছেন একজন। সকালে সদরের মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কাভার্ড ভ্যানটি 3 চাকার বাহনটিকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার কোহিনুর বেগম, তাসলিমা ও ডাসার উপজেলার নয়ন হাওলাদার। দুর্ঘটনায় গুরুতর আহত হন রনি খান নামে একজন। এদিকে দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা মহাসড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে রাখে। প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পরে দুপুর 1টায় পরিস্থিতি স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ। মারার পরে সামনে যাই 5-7 যাই আবার ভ্যানটা জাগিয়ে গেছে, জাগার পরে ওইটার উপর দিয়ে উড়াই দিছে, সোজা উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে মনে করেন আমরা চতুর্দিকে ধরছি, ট্রাক আটকানোর চেষ্টা করছি, ট্রাক আমাকে স্ত্রী মনে করেন মারিকে দেওয়া যাওয়া লইছে। আমরা আসলাম এই সাইডে, তারপর হঠাৎ দেখি ফার্স্ট থেকে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর আমরা দৌড়ে আইছি। সর্বমোট 3 জন মারা গেছে, বাকি 2 জন গুরুতর জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া যে ঘাতক ট্রাকটি আছে আমরা আইনের আওতায় আনবো। পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছে। রাত 3টার দিকে সুজানগর উপজেলার তাঁতিবন্ধ রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গভীর রাতে রেল স্টেশন সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির গোয়াল থেকে গরু চুরি করছিল 3-4 জন। সে সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এসে তাদের ধাওয়া দেয়। চক্রের সদস্যরা পালিয়ে গেলেও সাগরকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলে মারা যায় সাগর। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি সুজানগর উপজেলার হাসামপুর গ্রামে। টেকনাফে সীমান্তে গুলিতে বাংলাদেশের শিশু গুরুতর আহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মাককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতের কাছে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ স্মরণ করিয়ে দেয়, বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুসম্পর্কপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী। ভবিষ্যতে সীমান্তে গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ঢাকা।
একই সঙ্গে মিয়ানমারের কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তা যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে এই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে তার সরকার এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। টেকনাফে আহত শিশু ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হোয়াইক্যাংয়ের শিশু হোজাইফার অবস্থা এখনও সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ৩য় শ্রেণীর এই ছাত্রীকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, এক দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় সে, আহত হন আরও 2 জন। এদিকে হোয়াইক্যাং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবক কেফায়েতুল্লাহ গুলিবিদ্ধ অবস্থায় কেফায়েত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বিজিবি সদস্যরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ। জ্বালানি নিয়ে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, পাশাপাশি এলপিজি সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি নিয়ে ভেনেজুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পে স্কেল নিয়েও পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর বিস্তারিত জানা যাবে। সরল রেখায় কোনো জিনিস চলে না, সরল রেখাতে হয় না। মূল্যস্ফীতি শুধু সাপ্লাই ডিমান্ড ইসে করা হয় না, বাজারের ডায়নামিক্সটা ইজ বিয়ন্ড ইকোনমিক্স। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। যদি আমরা ইনশিওর না করতে পারি লোকাল প্রোডাকশনরা, আমাদের নিজস্ব কয়লার ব্যবহারটা কিভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লাগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ বিষয় করা হয়েছে। প্রতারণার অভিযোগে 5 চীনা নাগরিক সহ 8 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল ফোনের 51,000 সিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাকরির প্রলোভন এবং পণ্য দেওয়ার কথা বলে অনলাইনে প্রতারণার অভিযোগ রয়েছে। গতরাতে রাজধানীর ভাটার থানার একটি আবাসিক এলাকা থেকে ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির সাইবার ইউনিট জানায়, দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষের সাথে এমন প্রতারণা করে আসছে। এই ঘটনায় মোবাইল অপারেটরদের অনেকেই জড়িত থাকতে পারে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে। অপরিচিত কারো সাথে বিকাশে লেনদেন করা যাবে না বা অন্য কোনো অ্যাকাউন্টে লেনদেন করা যাবে না। এমনকি প্রলোভন দেখিয়ে কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করতে চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন 13219। মঙ্গলবার সকালে মালিবাগ সিআইডি সদর দফতরে এটি উদ্বোধন করা হয়। এ সময় সিআইডি প্রধান বলেন, কোনো বাচ্চা হারিয়ে গেলে এই অ্যালার্টের মাধ্যমে হারানো শিশু বাচ্চার সব তথ্য পুলিশ স্টেশন, ফেসবুক, টুইটার, এটিএম বুথ, মেট্রো রেল সহ সব জায়গায় দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। সিআইডি প্রধান বলেন, প্রথম 3 ঘন্টার মধ্যে খুঁজে বের করার জন্য কাজ করবে তারা। এ সময় শিশু অপরাধ দমনে কার্যকর উদ্যোগের কথা জানান সিআইডি প্রধান। বলেন, মোবাইলে কোনো বাচ্চার সেক্সুয়াল ছবি তুললেই সেটারও অ্যালার্ট চলে যাবে সিআইডির হাতে। এ সময় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন তিনি। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানান সিআইডি প্রধান। সকল টিমকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং আমার সিআইডির প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দ্বিধাহীন মিসিং চিলড্রেন সেল যেটা থাকবে এখানে সিআইডিতে থাকবে এবং আপনারা জানেন যে একটি টোল ফ্রি হটলাইন নাম্বার কিন্তু তাদের জন্য করা হয়েছে 13219। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নাম্বারে ফোন করতে পারবে। 24/7 কিন্তু এটা থাকবে। আমরা পুলিশের যে 999 এটার সাথে ইয়া করে রাখবো। তার পাশাপাশি 333, 109, 1098 সকলগুলোকে আমরা ইন কোর্স অফ টাইম আমরা একত্রিত করব। আইপিএলে মুস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই।
তাদের ধারণা, বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই। বিস্তারিত হাসিবুল করিম বিজয়ের রিপোর্টে। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও 22 গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। 5 আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার? মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয়, এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা হয়তো একটা উস্কানিমূলক কাজ হয়েছে। তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন, এখনকার যে বাস্তবতা, তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক বা জন উত্তেজনায় তৈরি হোক, এটা বোধহয় কেউই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাইবার কথা নয়। আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের ভূমিকা রাখবে, এবং এই ক্ষেত্রে ভারতের যে রাজনীতিবিদ আছেন তারা তো সমাজের সাথে জড়িত, এবং সমাজকে তারা বা এই ধরনের যে ধরনের সেন্টিমেন্টগুলি তৈরি হচ্ছে সেটা নিরসনে একটা বড় রকমের সদিচ্ছা দেখাবেন। বিসিবির নিরাপত্তা শঙ্কা আরও জটিল করেছে আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া মেইল। তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেটের কূটনীতিতেই নির্ভর করছে না, যোগ হয়েছে রাজনৈতিক সমীকরণ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 16টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ভারতের শক্তিশালী রকেট। উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় যান্ত্রিক গোলযোগে ব্যর্থ হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর মিশন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো অসফল হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি PSLV রকেট, যা ঘিরে আবারও সমালোচনার মুখে নয়াদিল্লি। সোমবার স্থানীয় সময় সকাল 10:18 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে একটি পর্যবেক্ষণ ও 15টি কো প্যাসেঞ্জার স্যাটেলাইট সহ কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 260 টনের PSLV রকেট যান। সফল উৎক্ষেপণের পর বেশ ভালোভাবে সেপারেশনের 2টি স্টেজ পার করে মহাকাশযানটি, কিন্তু তৃতীয় স্টেজে হঠাৎ করে দেখা যায় বেশ কিছু বিভ্রাট। অপ্রত্যাশিত গোলযোগের কারণে ধীরে ধীরে নির্ধারিত ট্র্যাজেক্টরি থেকে দূরে সরে যেতে থাকে রকেটটি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় গতিপথ থেকে। তৃতীয় স্টেজ পর্যন্ত সবকিছু প্রত্যাশা অনুযায়ী চলছিল, তবে এই পর্যায়ে শেষ দিকে আমরা রকেটে কিছু গোলযোগ দেখতে পাই। ট্র্যাজেক্টরি থেকেও কিছুটা বিচ্যুতি নজরে আসে, ফলস্বরূপ এই মিশন আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। মিশনটির ব্যর্থতার কোনো কারণ এখন অবধি সামনে আসেনি। তদন্ত চলছে বলে বিবৃতিতে জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। গেল বছর উৎক্ষেপণের তৃতীয় স্টেজে গিয়ে একইভাবে ব্যর্থ হয় ভারতের PSLV রকেটের মিশন। 64টি লঞ্চিং ইতিহাসের মধ্যে এ যাবৎ 5 বার ব্যর্থতার মুখ দেখেছে মহাকাশযানটি। ভারতের স্পেস প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দু পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অথবা PSLV রকেট। চন্দ্রায়ন কিংবা মঙ্গলায়নের মতো আলোচিত মিশনগুলোতে সফলতার প্রমাণ দিয়ে ব্যাপক সুখ্যাতি পায় মহাকাশযানটি, যার গেল অর্ধশতাধিক মিশনে 90%-এরও বেশি সফলতার হার। তেজাস যুদ্ধবিমানের নির্মাতা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বর্তমানে যৌথভাবে তৈরি করে এই রকেট। অনিক রহমান, যমুনা নিউজ। এখনকার মতো শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।